অন্তর্বর্তী সরকারকে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার আহ্বান বেগম খালেদা জিয়ার। ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল আসছে আগামীকাল। এবং দেশে বিদেশি ষড়যন্ত্র বন্ধের দাবিতে জাহাজ ভাঙার শিল্প সংশ্লিষ্টদের গণজমায়েত। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ আকিজ বর্ষির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। অন্তর্বর্তী সরকারকে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গণ অভ্যুত্থানের ফসল নষ্ট হয় এমন কোনো কাজ না করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন আরিফ জামাল। 2018 সালে অনুষ্ঠিত সবশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন দলের বর্ধিত সভায় ভার্চুয়ালি যোগ দেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যের শুরুতেই তিনি ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, সমবেদনা জানান আহতদের। গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। খালেদা জিয়া তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয়, আর তাই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এক হয়ে কাজ করতে হবে সবাইকে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। খালেদা জিয়া বলেন, দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। নেতাকর্মীদের সতর্ক থেকে সঠিক পথে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির এতদিনের অর্জন নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়। পারস্পরিক ভ্রাতৃত্ববোধের মাধ্যমে বাংলাদেশকে গড়ে তুলতে দেশবাসীর প্রতিও আহ্বান জানান সাবেক প্রধানমন্ত্রী। আসুন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। আগামীকাল বিকেলে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সমাবেশে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করবে দলটি। এরই মধ্যে জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা সকল রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা। সরোয়ার হোসেনের তোলা ভিডিও চিত্রে জাহিদ হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই আগস্টের অভ্যুত্থানে সফলতার সূর্য ছিনিয়ে এনেছে ছাত্র জনতা। অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করেন 24-এর অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদেরই নেতৃত্ব প্রথমে জাতীয় নাগরিক কমিটি গঠন করলেও শেষ পর্যন্ত দুটি প্ল্যাটফর্মকে বহাল রেখেই নতুন রাজনৈতিক দল গঠনের পথে হাঁটেন তারা। দেশের ইতিহাসে নতুন এক স্বপ্নময় সময়ে নতুন দলের আত্মপ্রকাশের সমাবেশ স্থল হিসেবে উদ্যোক্তারা বেছে নিয়েছেন সংসদ ভবনের পার্শ্ববর্তী মানিক মিয়া এভিনিউকে। আমরা এখন পর্যন্ত মানুষের যে পরিমাণ বিপুল সাড়া পাচ্ছি, আমরা আশা করছি যে লক্ষাধিকেরও বেশি মানুষের সমাগম হবে সেখানে। কিছু টিম গঠন করেছি, সেটা হচ্ছে একটা টিম আসলে ঘোষণাপত্র নিয়ে কাজ করছে, একটা টিম লজিস্টিক সাপোর্ট যেসব লাগবে সেটা নিয়ে একটা টিম কাজ করছে। বিশিষ্ট রাজনীতিবিদ থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল এবং বিভিন্ন যারা সিভিল সোসাইটি থেকে যারা আছেন
যাদেরকে আমরা মনে করি যে আমাদের ওই অনুষ্ঠানে থাকা উচিত, তাদেরকে এখন ইনভাইটেশনের পর্যায়টি আছি। সমাবেশে ঘোষণা করা হবে নতুন দলের আহ্বায়ক কমিটির 151 সদস্যের নাম, যাদের বেশিরভাগই তরুণ। অন্তর্বর্তী সরকারের সদ্য পদত্যাগী উপদেষ্টা নাহিদ ইসলামী হচ্ছেন দলের মূল কাণ্ডারি, এ নিয়ে কোনো সংশয় নেই। এরকম হতে পারে যে 151 অথবা 200 আবার 300 হতে পারে। তো তবে এই সংখ্যাগুলো আসলে আমাদের আলোচনার মধ্যে আছে। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, অধিকার নিশ্চিতের জন্য, সরকার গঠন প্রক্রিয়ার জন্য হচ্ছে যদি সবগুলো আসলে প্রতিযোগিতা করা লাগে, আমরা অবশ্যই সবগুলো আসলে প্রতিযোগিতা করব এবং আমরা ক্ষমতায় যাওয়ার জন্যই রাজনীতিটি করব। এদিকে দল ঘোষণার আগেই নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় নাগরিক কমিটির 2 জন প্রতিনিধি আলী আহসান জোনায়েদ ও রাফে সালমান রিফাত। তারা দুজনই ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। এই বিষয়টি নতুন রাজনৈতিক দলের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। এটি আসলে ব্যক্তিগত সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আসলে দলের ভাঙন কিংবা দলে বৃহৎ পরিমাণে ইমপ্যাক্ট ফেলা ওটির সাথে আসলে সম্পর্কিত নয়। এটি তাদের দুজনের ব্যক্তিগত সিদ্ধান্ত, আমরা তাদের সিদ্ধান্তকে আসলে সম্মান জানাই। 24-এর গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন তাদের ত্যাগের মহিমায় সম্ভাবনার দ্বীপ জেলে যাবেন নতুন রাজনৈতিক দলের নেতারা, এমন প্রত্যাশা সবার। নতুন রাজনৈতিক দলের ক্ষেত্রেও আমরা একটা সম্মিলিত প্রয়াস হিসেবে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। যানজট নিরসনে বগুড়া শহরে নেমেছে ট্রাফিক পুলিশ, তবে এই নিয়ন্ত্রণ কয়দিনের প্রশ্ন রয়েছে বগুড়াবাসীর। শেরপুর রোড থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের উত্তরাঞ্চল ব্যুরো প্রধান চপল সাহা। বগুড়াকে বলা হয় যানজটের শহর। এখানে আপনার যদি কোনো মানুষ আসে তাহলে যানজট দেখে সে অস্থির হয়ে পড়বে, কারণ এত যানবাহন, যেমন রিক্সা তেমনি মোটা চাকার আপনার অটোরিকশা, সিএনজি, সব মিলিয়ে যেন মনে হবে যে এই শহরটা শুধু যানজট নিয়েই বোধহয় স্থবির হয়ে আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক পুলিশের দল নেমেছেন, রমজানকে সামনে রেখে তারা শহরটাকে পরিষ্কার করবেন, শহরে যেন যানজট কম থাকে। আমরা কথা বলবো অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিকের সাথে। মোটা চাকার অটোটাকে আমরা শহরের ভিতরে প্রবেশ করতে দেব না। বিশেষ ক্ষেত্রে শুধু রুগী কিংবা ইমার্জেন্সিটাকে ব্যতি রেখে মোটা চাকার যে যানবাহনটা আছে সেই যানবাহনটাকে আমরা শহরের যে বিভিন্ন জায়গা আছে সেই জায়গাগুলোতে আমরা ডাইভারশন দিচ্ছি। এই বৈঠক চলছে গত 5 বছর ধরে, 5 বছরের ফলাফল জিরো। আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে ওনারা আজকে ট্রাফিক পুলিশ এখানে আপনার নিয়ন্ত্রণ করছেন, রমজান শেষ হবে আবার আগের অবস্থায় ফিরে যাবে বগুড়া। এর জন্য যে প্রয়োজন, এর জন্য যে আইন করা প্রয়োজন, সে আইন কিন্তু আদৌ হয় না কিংবা করা হয় না। এই ছিল বগুড়া শহর থেকে আমার সর্বশেষ। 1 মার্চ থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ শিকার বন্ধ ঘোষণা করেছে মৎস্য বিভাগ। ভোলার ইলিশা মাছ ঘাট থেকে সে প্রস্তুতির কথা জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুর আলম। 2 মাসের জন্য ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকার বন্ধ করেছেন মৎস্য বিভাগ। তো সেই 1 মার্চ থেকে এই অভিযান কার্যকর হবে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা এই মুহূর্তে রয়েছি ভোলার ইলিশা মেঘনা নদীর পাড়ে একটি মাছঘাটে রয়েছি। সেখানে আমরা এসে দেখলাম যে আসলে বেলা বাড়ার সাথে সাথে মাছের পরিমাণ কিছুটা কম রয়েছে এবং নদীতে যে জেলেরা রয়েছেন তারাও এই ঘাটে এখন একটু কম এসেছেন। তবে সকাল থেকে মাছের পরিমাণ বেশি ছিল বলে আমাদেরকে ঘাট কর্তৃপক্ষ থেকে জানিয়েছেন। তবে জেলেরা জানিয়েছেন যে আসলে তাদের নানান অভিযোগ রয়েছে, কেননা আগামী 1 মার্চ থেকে যে মৎস্য অভিযান শুরু হচ্ছে সেই অভিযানে অনেক তাদের অভিযোগ রয়েছে। বিশেষ করে যেই কিস্তির টাকার জন্য তারা অভিযোগ করেছেন, তারা বলছেন যে এই 2 মাস মাছ ধরা বন্ধ থাকলেও যেই এনজিও সংস্থার যেই কিস্তির টাকাগুলো যদি বন্ধ করতো তাহলে তাদের উপকার হতো। অন্যদিকে তারা বলছেন যে আসলে যেই চাউলের যে বিষয়টি রয়েছে, মৎস্য অভিযানের সরকার পক্ষ থেকে যে চাউল দেওয়া কার্যক্রমটি শুরু করবেন, সেই চাউলগুলি যাতে দ্রুত সময়ের মধ্যে জেলেদের মাঝে বিতরণ করেন। জেলেদের কথা বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো শক্ত পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে এই মেঘনা নদীর যে জেলেরা রয়েছেন এই জেলেরা উপকৃত হবেন বলে তারা বলছেন। তো আমার কাছে ভোলার ইলিশা পয়েন্টের মেঘনা নদী থেকে এই ছিল আগামী 2 মাসের অভিযান নিয়ে জেলেদের সাথে সর্বশেষ। জাহাজ ভাঙা শিল্পের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রতিবাদ এবং এ শিল্পের সংকট মোকাবেলার দাবিতে গণজমায়েত ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভাঙা শিল্প ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদ। চক্রান্ত বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন পরিষদের নেতারা। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের ক্যামেরায় সহকর্মী মনির ইসলাম পারভেজের তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
সকাল থেকে সীতাকুণ্ডের ভাটিয়ারি শহীদ মিনার রোডে জড়ো হন হাজারো মানুষ। জাহাজ ভাঙা শিল্পের অংশীজনেরা, শ্রমিক, শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক এবং এই শিল্পের সঙ্গে জড়িত নানা পেশার মানুষ। হাতে হাতে ব্যানার, প্ল্যাকার্ড, মুখে প্রতিবাদের ভাষা। তারা বলছেন, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত দেশের একমাত্র জাহাজ ভাঙা শিল্প, অন্তত 5 লাখ মানুষ এবং তাদের পরিবার এই শিল্পের ওপর নির্ভরশীল। এখানকার কর্মপরিবেশ এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ ও পরিবেশ সম্মত। তা সত্ত্বেও এই শিল্পকে নিয়ে দেশে বিদেশে নেতিবাচক অভিযোগ ও মিথ্যা অপবাদ চলমান রয়েছে। আমরা লক্ষ লক্ষ মানুষ এই শিপইয়ার্ডে কাজ করে জীবিকা অর্জন করি এবং এই শিপইয়ার্ডের সাথে হাজার হাজার ব্যবসায়ী জড়িত। মাননীয় পরিবেশ উপদেষ্টা একটা সেমিনারে বলেছেন, শিপ ব্রেকিং এটা কিসের শিল্প? যে শিল্পে কথায় কথায় মানুষ মারা যায়, এটা কোনো শিল্প হতে পারে না। আমি ওনার বক্তব্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 30,000 কোটি টাকার এই শিল্প প্রতি বছর সরকারকে প্রায় 1500 কোটি টাকা রাজস্ব দেয়, প্রাণ সঞ্চার করে দেশের অর্থনীতিতে। তবু জাহাজের বিভাজন বা কাটিংয়ের পারমিশন দিতে মাসের পর মাস অহেতুক বিলম্ব করা হয়। ফলে বেকার থাকেন লক্ষাধিক শ্রমিক, সরকার হারায় কোটি টাকার রাজস্ব। হঠাৎ করে পরিবেশের নাম করে কিছু বিদেশি দালাল, কিছু বিদেশি তাবেদারি গোষ্ঠী এই শিল্পকে ধ্বংস করে দিতে চাচ্ছে। আমরা কখনো এটা মেনে নেব না। ঐক্য পরিষদ নেতারা বলছেন, দেশের জাহাজ ভাঙা শিল্পকে গ্রিন শিপ রিসাইক্লিং হিসেবে উন্নয়নে মালিকদের খরচ হয়ে গেছে হাজার কোটি টাকারও বেশি। তারপরও এই শিল্পের পরিবেশগত মান নিয়ে অপপ্রচার ষড়যন্ত্রমূলক। নানা অজুহাতে এই শিল্পের টুঁটি চেপে ধরার পায়তারা চলছে। এরা জওয়ানা সিদ্দিকী মহোদয় আমাদের শিপ ব্রেকিং ইয়ার্ড নিয়ে নেগেটিভ মন্তব্য করেছেন। বাংলাদেশে যে ইস্পাত শিল্প আছে তার কাঁচামাল হিসেবে 20% এখান থেকে আমাদের যোগান হয়। ওনার এই তত্ত্বগুলো সম্পূর্ণ ভিন্ন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশে যে ইস্পাত শিল্প আছে তার কাঁচামালের 50% অধিক এখান থেকে যোগান হয় জাহাজ ভাঙা শিল্প থেকে। আপনারা গ্রিন ইয়ার্ড দেখেন, আসেন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন আমরা গ্রিন ইয়ার্ড করতেছি, আমরা সর্বোপরি প্রচেষ্টা চালাচ্ছি। শিল্প হংকং কনভেনশনের আলোকে দেশের 7টি শিপ রিসাইক্লিং ইয়ার্ড এরই মধ্যে গ্রিন ইয়ার্ড হিসেবে সনদ লাভ করেছে। আরও 10টি সনদ পেতে প্রস্তুত। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে বাংলালিংকের সৌজন্যে বইমেলার খবর। আর মাত্র একদিন পরেই পর্দা নামছে অমর একুশে বইমেলার। মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী কিশোর জাহান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। কিশোর, আজ এবং আগামীকাল মেলায় প্রচুর পাঠক সমাগম হবে এমনটাই আশা করেন প্রকাশক এবং লেখকরা। আরও বিস্তারিত আপনি কেমন দেখছেন জানাবেন। সিয়াম, এর আগেও বলছিলাম যে 3টায় মেলা খোলার পরপর মানুষের সংখ্যা কিছুটা কম মনে হয়, কিন্তু এই বেলা যত বাড়ে সংখ্যাটা কিন্তু ততই বাড়তে থাকে। দেখতেই পাচ্ছেন আসলে পুরো মেলা প্রাঙ্গণ জুড়েই আসলে মানুষ। ছুটির দিনগুলোতে আসলে যেরকম মানুষের ঢল আমরা দেখি সেরকম ঢল এই মুহূর্তে নেই। তবে তবে যত সময় গড়িয়েছে মেলামুখী মানুষের সংখ্যাটা কিন্তু বেড়েছে এবং একই সঙ্গে এই মেলামুখী মানুষদের কথা বলতে গেলে কিন্তু বলতে হবে স্কুল, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কথা। কারণ এখন মেলা প্রাঙ্গণে আসলে যে পরিমাণ দর্শনার্থী বলি কিংবা পাঠক বলি আমরা দেখতে পাচ্ছি, তাদের অধিকাংশই কিন্তু শিক্ষার্থী। এবং আমরা দেখছিলাম যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু দল বেঁধে এই মেলা প্রাঙ্গণে এসছেন বইমেলায়। সবাই যে আসলে বই কিনছেন সেটা বলা যাবে না, বন্ধুদের নিয়ে আড্ডা, উচ্ছলতা, সেলফি, তার ফাঁকে ফাঁকে আসলে বই কেনা, একসাথে ঘুরতে বেড়ানোর যে আনন্দটা সেটা কিন্তু আসলে ওনারা আসলে উপভোগ করছেন, সেটা বলতে হবে। তবে ক্রেতা যারা আছেন সেই সংখ্যাটা আসলে কম নয়, কারণ মেলা যেহেতু আর একদিন, আজকের পরেই আসলে অমর একুশে বইমেলা। আর মানুষ যারা পছন্দ করেন, আসতে পছন্দ করেন বা বইয়ের সাথে থাকতে পছন্দ করেন, তারা পাবেন যেহেতু একদিন, সেহেতু সেই হিসেব ধরে আসলে কিছুটা
কেনাকাটা যে বেড়েছে এটা বলতেই হবে, কারণ বরাবরই আসলে শেষ সময় আমরা দেখেছি বইমেলাটা কিন্তু জমজমাট হয়ে ওঠে। আর বলছিলাম যে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কথা, যেহেতু সপ্তাহের শেষ দিন, আগামীকাল স্কুল কলেজ বন্ধ থাকবে এবং শুক্র শনি বন্ধর পরে যেহেতু পবিত্র রমজান মাস শুরু হবে, সেহেতু সব মিলিয়ে আসলে বন্ধুদের সাথে আড্ডা মারা, একসাথে একটু সময় কাটানো, সেটার জন্য কিন্তু এই মেলা প্রাঙ্গণ বেছে নিয়েছেন অনেকে। আর অমৃতসর বইমেলার যেহেতু শেষ দিন শুক্রবার পড়ছে এবং এই শুক্রবারটা সাধারণত আমরা শিশু প্রহর বলে থাকি, কারণ সেভাবেই বিগত সময়ে চলে এসেছে। শিশু প্রহর কালকেও থাকছে। তবে একটু জানিয়ে রাখতে চাই, এবার সিসিমপুরের আয়োজন নেই, সেটা যেমন আমরা বারবার বলছিলাম, তবে দিন বিবেচনা করে কিন্তু বেশ কিছু আয়োজন আমরা দেখেছি শিশু চত্বরে রাখা হয়েছে। 21-22 তারিখে যেমন চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি আরও কিছু আয়োজন ছিল। আজকেও কিন্তু আমি দেখতে পেলাম ওনারা একটা বোর্ড টাঙিয়ে রেখেছেন পাপেট শো, এবং পাপেট শো, চিত্রাঙ্কন, এরকম নানা ধরনের আয়োজন কিন্তু আগামীকালও শিশুদের জন্য রাখা হয়েছে এবং শিশু চত্বরের ভেতরে শিশুরা যেন খেলতে পারে সেরকমও কিন্তু একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে সিয়াম। আর আজকে যেহেতু আসলে সপ্তাহের শেষ দিন, হয়তোবা এখন যা মানুষ দেখতে পাচ্ছেন এর থেকে আরো অনেক বেশি দর্শনার্থী হয়তো আমরা দেখতে পারবো আরো কিছুক্ষণ পরে। সিয়াম। বইমেলার প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী কিশোর জাহান। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। অন্তর্বর্তী সরকারকে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার আহ্বান বেগম খালেদা জিয়ার। ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল আসছে আগামীকাল। এবং দেশি বিদেশি ষড়যন্ত্র বন্ধের দাবিতে জাহাজ ভাঙার শিল্প সংশ্লিষ্টদের গণজমায়েত। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।